চ্যানেলে রোজ বাংলায় স্বাগত জানাই আমাদের সকল দর্শক বন্ধুদের। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা বাছাই করে তুলে এনেছি 100% সঠিক খবর, দেশ রাজ্য দুনিয়ার বাছাই করে এক্সক্লুসিভ খবরগুলো জানতে জুড়ে থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, খবরগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন কেন্দ্রীয় সরকার নতুন প্রকল্প নিয়ে এসেছে অগ্নিবীর, যেখানে 4 বছরের চুক্তির ভিত্তিতে 3 সেনাবাহিনীতে নিয়োগ করা হবে প্রায় 45,000 সেনা। সেই নিয়ে চরম বিক্ষোভ চলছে ইতিমধ্যে দেশ জুড়ে। তার মধ্যেই অগ্নিবীর নিয়োগে জারি হলো বিজ্ঞপ্তি। বিস্তারিত জানাচ্ছি। নির্দিষ্ট সময়ের আগে বিজ্ঞপ্তি জারি করে অগ্নিপথে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল ভারতীয় সেনা। শাসক শিবির বা বিজেপির যুক্তি, যত দ্রুত নিয়োগ হবে তত দ্রুত এর বিরুদ্ধে আন্দোলন থিতিয়ে পড়বে। অগ্নিপথ প্রকল্প ঘোষণার পরে যেভাবে যুব সমাজ আন্দোলনে নেমেছিল তাতে বেকায়দায় পড়ে গিয়েছেন মোদী সরকার। বিজেপির অন্তরে আশঙ্কা তৈরি হয় জনরোষের চাপে কৃষি আইনের মতো বাতিল না করতে হয় অগ্নিপথ প্রকল্প। শেষে অন্য কৌশল নিল কেন্দ্র। ঠিক হলো দ্রুত অগ্নিপথ প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে ভর্তি প্রক্রিয়া শুরু করা হচ্ছে। পরীক্ষা নেওয়া হবে আগামী 1 মাসের মধ্যে। ফলে যারা প্রকৃত আবেদনকারী তারা আন্দোলন ছেড়ে প্রস্তুতিতে মনোযোগ দিতে বাধ্য হবেন। এই পন্থাই এবার অবলম্বন করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়া আগামী 25 জুন থেকে শুরুর কথা ভেবেছিল নৌসেনা। তড়িঘড়ি তা বুধবার থেকেই শুরু করা হয়েছে। বায়ুসেনা নিয়োগ এই মাসের শেষে শুরু হওয়ার কথা থাকলেও বিজ্ঞপ্তি জারির ঘোষণা 4-5 দিন এগিয়ে আনা হয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি জারির পরিকল্পনা ছিল স্থলসেনার। তারাও বুধবার বিজ্ঞপ্তি দিয়েছে। জানানো হয়েছে 3 সেনাই 1 মাসের মধ্যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ শুরু করবে। তো বুঝতে পারছেন, বায়ুসেনা, স্থলসেনা এবং নৌসেনা 3 বাহিনীতে কিন্তু সেনা নিয়োগ হচ্ছে আগামী 1 মাসের মধ্যে। বিজ্ঞপ্তি জারি করা হলো। সেনার 3 বাহিনী একে একে বিজ্ঞপ্তি জারি করায় দেশ জুড়ে আন্দোলন আগের চেয়ে অনেকটাই স্থিমিত হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রেন চলাচল আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে এদিন। সিবিআই এর পাশাপাশি এসএসসি মামলায় তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। অস্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন রাজ্য শিক্ষামন্ত্রী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই মামলায় বেআইনি লেনদেন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতেই তদন্তে নামছে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, শীঘ্রই মামলাকারীদের তথ্য নথি সহ তলব করা হবে। স্কুল সার্ভিস কমিশনের একটি মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। এবার আরও একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসএসসি মামলা তদন্তভার হাতে নেওয়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর অস্বস্তি খানিকটা বাড়ল বলেই মনে করা হচ্ছে। সাধারণত কোনো বড় অঙ্কের টাকা 9-6 ইঙ্গিত মিললে সিবিআই এর সঙ্গে তদন্তে নামে ইডি। এ রাজ্যেই এর আগে সারদা, রোজভ্যালি, নারদ এবং গরু এবং কয়লা পাচার কাণ্ডে একযোগে তদন্তে নেমেছে সিবিআই এবং ইডি। সূত্রের খবর, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির সংক্রান্ত যাবতীয় মামলা। এসএসসি মামলায় প্রথম থেকেই আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। স্কুল শিক্ষক থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের সমস্ত ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি লেনদেন হয়েছে রাজ্যে বলে অভিযোগ। টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বহু প্রার্থী। সেই সকল অভিযোগেই খতিয়ে দেখবে এবার ইডি। এসএসসি নিয়োগকে কেন্দ্র করে যে টাকার হাত বদল হয়েছে তা কোথা থেকে এলো, এর পরিমাণ কত, শেষ পর্যন্ত তা কোথায় আর কাদের হাতে পৌঁছে গেল, সেই সকল বিষয়গুলো জানার চেষ্টা করবে তদন্তকারী অফিসাররা। চোখ রাখছি পরের গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে। অভিমানের প্রাচীর ভেঙে গেল। বহু নাটকের পর এবার আবারও তৃণমূলে ফিরছেন শোভন বৈশাখী, এমনটাই জানা যাচ্ছে। আপাতত নবান্নে মমতার সঙ্গে দেখা করার পর বললেন শোভন বৈশাখী। নবান্নে বুধবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে তাদের তৃণমূলে ফেরা শুধু সময়ের অপেক্ষা। বুধবার দুপুর 3:20 নাগাদ শোভন বৈশাখীকে দেখা যায় নবান্নের 14 তলায়। ওই ফ্লোরেই বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট 10 পর জানা যায় মমতার সঙ্গে দেখা করবেন তারা। মুখ্যমন্ত্রীও সাক্ষাতের সময় দিয়েছেন। তারপর সেই বৈঠক শেষে যখন নিচে নামলেন শোভন বৈশাখী তখন স্পষ্ট হয়ে গেল তৃণমূলে ফেরার মহেন্দ্রাক্ষণ আসন্ন। এদিন শোভন চট্টোপাধ্যায় বলেন, আমি জীবনের অধিকাংশ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা বাস্তবায়িত করায় কাজ করেছি। মাঝে শোভনের এই কথা শেষ হওয়ার আগেই বৈশাখী বলেন, মাঝে অভিমান হয়েছিল, আজ সেই অভিমানের প্রাচীরটা নাকি ভেঙে গেল। এদিন বৈশাখীকে এও প্রশ্ন করা হয়, তাহলে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক যোগদান কবে? জবাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, সময় বলবে। তার কথায় মুখ্যমন্ত্রী যখন যেভাবে বলবেন তেমনভাবেই সবটা হবে। শোভন বলেন, দিদির সঙ্গে কথা হয়েছে, আমার রাজনৈতিক জীবন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। মমতাদের ইচ্ছা বাস্তবায়িত করাই আমার কাজ।
সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এবার থাকবে একটি করে বাংলা সহায়তা কেন্দ্র, যেখান থেকে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন, আবেদন করতে পারবেন নতুন করে একেবারে বিনামূল্যে। এছাড়াও যারা কর্মপ্রার্থী রয়েছেন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকেতে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বড় সুখবর। এবার রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে গড়ে তোলা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে। রাজ্যের একেবারে প্রত্যন্ত এলাকার মানুষও যাতে রাজ্য সরকারের সমস্ত সুবিধা পান, সমস্ত প্রকল্পের একেবারে বিনামূল্যে, তার জন্যই এই বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। বিএসকে থেকে অনলাইনে রাজ্যের সব প্রকল্পে আপনি বিনামূল্যে আবেদন করতে পারবেন। সম্প্রতি বিদ্যুতের বিল এবং জমির মিউটেশন এবং জমির খাজনা দেওয়ার কাজও শুরু হয়েছে বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে। একেবারে বিনামূল্যে আপনি কিন্তু বিদ্যুতের বিল, জমির মিউটেশন, খাজনা দিতে পারবেন এই বিএসকে এর মাধ্যমে। বর্তমানে এই মুহূর্তে রাজ্যে মোট ৩,৫৬১টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। এবার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে চিহ্নিত করছে নবান্ন, সেই মর্মে চিঠিও পাঠানো হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসককে। যদি কোনো গ্রাম পঞ্চায়েত এলাকা চিহ্নিত না হয়ে থাকে তাহলে সেই জায়গাগুলোর নাম দ্রুত রাজ্যকে জমা দিতে বলা হয়েছে। প্রত্যেকটি বিএসকে 2জন করে কর্মী নিযুক্ত করা হচ্ছে। সম্ভবত পুজোর আগেই এই নতুন বিএসকে সেন্টারগুলো চালু হয়ে যাবে এবং প্রত্যেকটি বিএসকেতে আরও নতুন করে নিযুক্ত করা হবে 2জন করে কর্মী। এক্ষেত্রে নতুন বিএসকের জন্য 2জন করে কম্পিউটার অপারেটর নেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। গরিব মধ্যবিত্তের মাথায় হাত, 750 টাকা বৃদ্ধি এক ধাক্কায়। রান্নার গ্যাসের সংযোগে অন্যান্য খরচও বিপুল পরিমাণে বাড়িয়ে দিল কেন্দ্রের মোদী সরকার। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ইতিমধ্যে 1000 টাকা পেরিয়ে গিয়েছে, কোথাও কোথাও দাম 1100 টাকা ছাড়িয়ে গিয়েছে। বেশ কয়েক দফায় অনেকটাই বেড়েছে দাম। এবার রান্নার গ্যাসের নতুন সংযোগ নেওয়ার খরচও এক লাফে অনেকটাই বাড়ানো হলো। এতদিন নতুন সংযোগ নিতে লাগতো 1450 টাকা, বৃহস্পতিবার থেকে সেই খরচ বেড়ে হলো 2200 টাকা, অর্থাৎ 2200 টাকা। এক লাফে বাড়ল নতুন রান্নার গ্যাস সংযোগের খরচ 750 টাকা। এতদিন আমরা বাড়িতে যে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে খরচ দিতে হতো 1450 টাকা, সেটা এবার বেড়ে হলো 2200 টাকা। এছাড়াও এতদিন জোড়া গ্যাস সিলিন্ডারের সংযোগ নিতে সিকিউরিটি ডিপোজিট বাবদ খরচ হতো 2900 টাকা, সেটা বেড়ে হলো 4400 টাকা। শুধু সিকিউরিটি ডিপোজিট বাবদ খরচই নয়, নতুন সংযোগে আরও বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের। একটি রেগুলেটরের দাম ছিল এতদিন 150 টাকা, সেটাই বেড়ে হলো এবার 250 টাকা, অর্থাৎ 100 টাকা এখানেও দাম বাড়ানো হয়েছে। এছাড়াও নতুন সংযোগের সঙ্গে একটি গ্যাসের পাইপ নিতে লাগবে 150 টাকা এবং পাসবুকের জন্য দিতে হবে 25 টাকা। 14.2 কেজি সিলিন্ডারে গ্যাস সংযোগের পাশাপাশি খরচ বেড়েছে 5 কেজির সিলিন্ডারের ক্ষেত্রেও। এতদিন দিতে হতো 800 টাকা, সেটা বেড়ে হলো এবার 1150 টাকা। আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসটি আপনাদেরকে বিস্তারিত আমরা জানাবো। আমরা প্রথমেই দেখে নেব উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন থাকবে আবহাওয়া। আজকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায়, শুধুমাত্র এই দুটো জেলায় আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলা তথা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, তবে বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 24 জুন শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3টি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার, তার সাথে সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। চোখ রাখছি এবার আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজ দক্ষিণবঙ্গের শুধুমাত্র দুটো জেলা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, 2-1টি জায়গায় বিক্ষিপ্ত হবে। এই দুটো জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আজকে বজ্রবিদ্যুতের সহিত হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে বলে পূর্বাভাসে জানালো আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টায় 24 জুন শুক্রবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, তবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত হবে 2-1টি জায়গায়। অপরদিকে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের জোট সরকারকে ভেঙে দিতে এবার খেলায় নেমেছে বিজেপি। ইতিমধ্যেই শিবসেনার এক বিধায়ক বাকি বিধায়কদেরকে নিয়ে গুজরাটে একটি 5-স্টার হোটেলে উঠেছে। শিবসেনা অর্থাৎ উদ্ধব ঠাকরের সরকার পতনের দোরগোড়ায়, ইস্তফাপত্র তৈরি রেখেছি, বিধায়করা না চাইলে সরে যাব মুখ্যমন্ত্রী পদ থেকে, বললেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি প্রতিবেদনটি। মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট তৈরি হলো। মহাসংকটে উদ্ধব ঠাকরের মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ MVA জোট সরকার। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বললেন, বিদ্রোহী বিধায়করা যদি আমায় না চান তাহলে আমি এখনই ইস্তফা দিতে তৈরি। আমি ইস্তফাপত্র তৈরি রেখেছি, বিধায়করা এসে আমায় বলুন আমরা আপনাকে চাই না। ঠাকরে বলেন, হিন্দুত্বই শিবসেনার পরিচয় এবং আদর্শ। কিছু দল শিবসেনার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলছে দেখে অবাক লাগছে। তার দাবি, একজন বিধায়ক যদি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে না চান তাহলে তিনি পর মুহূর্তেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে উদ্ধবের বাসভবনে চলে যাবেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হব তা কখনো ভাবিনি, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব আসার পর কিছুটা অবাকই হয়েছিলাম। এই টানাপোড়েনের পরিস্থিতিতে তার কাছে শরদ পাওয়ার এবং কমলনাথের ফোন এসেছিল বলে জানিয়েছেন উদ্ধব ঠাকরে এদিন। ওরা আমাকে জানিয়েছেন আপনাকেই মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই, আমি ওদের ধন্যবাদ জানিয়েছি। উদ্ধবের দাবি, একনাথ শিল্ডের সঙ্গে আছেন এমন বিধায়করাও তাকে ফোন করেছিলেন। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, একনাথ শিল্ড বিশ্বস্ত নেতা ছিলেন উদ্ধব ঠাকরের। তিনি কিন্তু বাকি বিধায়কদের নিয়ে পাড়ি দিয়েছেন গুজরাটের একটি 5 স্টার হোটেলে, সেখানে রয়েছেন বর্তমানে তারা। সেখান থেকে নাকি বর্তমানে তারা আবার অসমে পাড়ি দিয়েছেন বলে জানা যাচ্ছে শেষ খবরে। তারা উদ্ধবকে যেই সমস্ত বিধায়করা ইতিমধ্যে একনাথ শিল্ডের সঙ্গে রয়েছেন তাদের মধ্য থেকেই কিছুজন নাকি উদ্ধব ঠাকরেকে জানিয়েছেন তাদের জোর করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সরকারের স্থায়িত্বের ওপর বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে গিয়েছিল শিবসেনার একনাথ শিল্ডে একাধিক বিধায়কদের নিয়ে সুরাত পাড়ি দেওয়ার পর। তারপর ক্রমশ ঘনীভূত হয়েছে রাজনৈতিক নাটক। গুজরাট ছেড়ে শিল্ডে ইতিমধ্যে উড়ে গিয়েছেন আরেক বিজেপি শাসিত রাজ্য অসমে। বিকেলের দিকে তিনি দাবি করেছেন সঙ্গে রয়েছে নাকি 46 জন বিধায়কের সমর্থন। ক্রমশ তা আরও বাড়বে। এই পরিস্থিতিতে উদ্ধব নিজের বাসভবন বর্ষায় বৈঠক ডেকেছিলেন শিবসেনা বিধায়কদের। শিব সৈনিকদের বলে দেওয়া হয়েছিল বৈঠকে গড় হাজিরদের সদস্যপদ বাতিল করা হবে। এদিকে বিজেপির সঙ্গে যোগাযোগ নেই বলে দাবি করলেও একনাথ শিল্ডেরা বাকি বিধায়কদের নিয়ে গুয়াহাটি পৌঁছানোর পর যেভাবে মহারাষ্ট্র বিজেপির সভাপতি চার্টার বিমানে প্রথমে সুরাট হয়ে গুয়াহাটি উড়ে গেলেন, তাতে শিল্ডের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন উদ্ধবের পক্ষে থাকা শিবসেনার বিধায়করা। এখন কি পরিস্থিতি দাঁড়ায় এখন মহারাষ্ট্রে? শেষে কি ইস্তফা দিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে? তাহলে কি ক্ষমতায় আসছে বিজেপি? সবকিছুই জানা যাবে আর কিছু মাথা পিছু গড় ঋণ 53,708 টাকা। ক্ষুদ্র ঋণ বন্টনে দেশের শীর্ষে রাজ্য পশ্চিমবঙ্গ। ব্যাংক ঋণের চাহিদা যখন তলানিতে ঠেকেছে তখন ঠিক তার উল্টো ছবি ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে। দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে তার পরিমাণ, সবথেকে বেশি পশ্চিমবঙ্গে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, গ্রামগঞ্জের বেশিরভাগ জায়গায় এখনও ব্যাংকের পরিষেবা অমিল। যেখানে আছে সেখান থেকেও ধার চাইতে গেলে বেঁধে দেওয়া হচ্ছে হাজারটা শর্ত, তাই এত চাহিদা ক্ষুদ্র ঋণের। ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর সংগঠন মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট নেটওয়ার্কের তথ্য বলছে পশ্চিমবঙ্গে মাথাপিছু গড় ঋণ ইতিমধ্যেই পৌঁছেছে 53,708 টাকায়। রাজ্যগুলির মধ্যে সর্বাধিক যা মাথাপিছু 46,074 টাকা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। রাজ্যের ক্ষুদ্র ঋণ সংস্থা VFS ক্যাপিটালের MD CEO কুলদীপ মাইতি বলেন, সংক্রমণ কমতে বিশেষত গ্রামাঞ্চলের মানুষ ফের রোজগারের রাস্তা খুঁজতে শুরু করেছেন, কিন্তু অধিকাংশ জায়গায় ব্যাংকিং পরিষেবার সুযোগ তেমন নেই। যেখানে ব্যাংক আছে সেখান থেকে ঋণ পাওয়ার শর্ত পূরণ করা অনেক সময় গ্রামের মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ছোট ছোট অঙ্কের ধারের জন্য তারা ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর কাছে আসছেন, ফলে বাড়ছে তার অঙ্ক। একাংশের অভিযোগ, দেশে বেকারত্ব প্রবল, কোথাও চাকরি নেই। গত বছর কোভিডের দ্বিতীয় ঢেউ গ্রামাঞ্চলের অর্থনীতিকেও নড়বড়ে করে দিয়েছে। পরবর্তী সময়ে কাজের খোঁজে নেমে অনেকেই নিজস্ব কিছু করতে চাইছেন, কেউ কেউ ভেঙে পড়া ব্যবসাকে তুলে দাঁড় করাতে ঝাঁপাচ্ছেন, কিন্তু পুঁজির অভাবে সমস্যা তৈরি হচ্ছে। সংস্থাগুলোর মতে ব্যাংকের কড়া শর্ত মেনে ধার শোধ করার ক্ষমতা নেই বেশিরভাগের, অতএব ক্ষুদ্র ঋণ বড় ভরসা।